আমার বাসর রাতটা আমি শাশুড়ির সাথে কাটিয়েছি। কি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। আমিও হয়েছিলাম যখন আমার শাশুড়ি বললেন আজ রাতে তিনি আমার সাথে থাকবেন। আমি খুব ভয়ে ছিলাম। একে তো নতুন পরিবেশ, তার উপর শাশুড়ি নামক এই ভয়ঙ্কর মানুষ। আমি খুব কাঁচুমাচু হয়ে বসেছিলাম খাটের এক কোণে। তিনি ঘরে ঢুকেই আমাকে একটা 3 পিস দিয়ে বললেন, যাও ফ্রেশ হয়ে আসো। তারপর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। মাথায় আমার ছোট্ট করে ঘোমটা দেওয়া। তিনি একটানেই ঘোমটা টেনে দিয়ে আমাকে স্বাভাবিকভাবে ওড়নাটা পরিয়ে দিলেন। আমি ওনার কাজে খুব অবাক হলাম। তখন সে বলল, আমিও মেয়ে, তুমিও মেয়ে, এত ফর্মালিটির কি আছে? তারপর সে আমার হাতে 1 কাপ কফি ধরিয়ে দিয়ে বলল, চলো বেলকনিতে যাই। আমি শুধু তার কাজে অবাক হতে রইলাম। বুঝতে পারলাম না সে আসলে কি করতে চাইছে। তারপর দুজনেই চলে গেলাম ব্যালকনিতে। সেখানে গিয়ে আরো অবাক। খুব সুন্দর করে ব্যালকনিটা সাজানো। 2টো চেয়ার, একটি টি টেবিল। সেখানে একটা প্রদীপ জ্বলছে। পাশে রয়েছে একটি অ্যালবাম। দুজনেই সেখানে গিয়ে বসতেই তিনি বললেন, বলো তো আমাকে মা নাকি মামুনি বলবে? ওই আম্মা টাম্মা কিন্তু চলবে না। হঠাৎ ওনার মুখে এই কথা শুনে আমি থতমত খেয়ে জিভা পুড়িয়ে ফেললাম, কিন্তু তাকে বুঝতে দিলাম না। তাই বললাম, আপনার ইচ্ছে, আপনি যা বলবেন সেটা বলেই ডাকবো। তখন সে বলল, আমি বলবো, ঠিক আছে, আমাকে তুমি মা বলেই ডেকো। শুনেছি তোমার মা গত হয়ে বছর হয়েছে, আজ থেকে না হয় আমি তোমার মা। তার এই কথাটা শুনে আমি অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম। এক সময়ে দুজনার কফি শেষ হতেই তিনি বললেন, আমার বাবা মা আমাকে খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। তাদের বড় মেয়ে আমি, আমার ছোট এক ভাই। আমার আগে আমার মায়ের 3 সন্তান মারা গিয়েছিল, তাই আমার কদরটা একটু বেশিই ছিল। তোমার শ্বশুর মানে আমার বরকে সবাই আব্বু বলেই ডাকতো, কারণ তাদের বড় মেয়ের জামাই ছিল সে। আমাদের একক পরিবার ছিল। আমি ছিলাম মেজ বউ। আমার বড় আমার এক যা, সে আমার মতো এত সাদাসিধে ছিল না। আমি যখন বউ হয়ে এই বাড়িতে আসি, তখন আমি প্রথম বুঝতে পেরেছিলাম এই বাড়িতে আমার কোনো কদর নেই। বাপের বাড়ির 3 ভাগের 1 ভাগেরও কদর আমি এখানে পাবো না। তবু আমি মেনে নিলাম সব। আস্তে আস্তে সময় গড়াতে রইল। যখন তোমার ননদ মানে আমার বড় মেয়ে জন্মায়, তখন তোমার শ্বশুর প্রমোশন পান। বাড়ির সবাই খুশি, তাই আমিও খুশিতে বলেছিলাম, এবার কিন্তু আমায় একটা জামদানি শাড়ি কিনে দিতে হবে। ছোট্ট একটা আবদার। কিন্তু তারপর যে কথাগুলো আমায় শুনতে হয়েছিল, সেগুলো না হয় তোমায় নাই বললাম। আমার ছেলে মানে তোমার বর যখন জন্ম নিল, তখন থেকে তোমার শ্বশুর একটু চেঞ্জ হতে থাকলো। এই ধরো, আগের মতো আমাদের সময় দিত না, আমাদের খোঁজ খবরও নিত না। আমরা কি খেয়েছি, কেমন আছি, সেটাও তার জানার ইচ্ছে ছিল না। রাত্রে ঠিক মতো বাড়িতে ফিরতো না। এলেও অনেক রাতে ফিরতো, বা কখনো রাতেও বের হয়ে যেত। কিছু জানতে চাইলেই রাগারাগি করত, না হয় গায়ে হাত তুলতো। একদিন তো আমাকে এত মারধর করে যে আমি 7 ঘন্টা বেহুশ ছিলাম। তারপর আমার বাবা মা সব জানতে পেরে আমাকে নিতে আসে, কিন্তু আমি যাইনি। কেন যাইনি তা আমি জানি না, কিন্তু কেন জানি যেতে ইচ্ছে হয়নি। তখন বাবা মা খুব করে বলেছিল, তুই বুঝবি, একদিন বুঝবি। তখন কি আর জানতাম বাবা মায়ের কথাটা সত্যি। একদিন আমার এক দেওর এসে জানায় তিনি নাকি একটা মেয়ের সাথে তোমার শ্বশুরকে দেখেছে, এবং খুব ঘনিষ্ঠভাবে। প্রথমে আমার বিশ্বাস হলো না, কিন্তু সব হিসাব মেলাতেই সব চোখের সামনে ক্লিয়ার হয়ে গেল। পরের দিন আমি সব জায়গায় খোঁজ লাগালাম, এই ধরো ওর অফিস, ওর বন্ধু পরিচিতি, সবার থেকে। সবশেষে জানতে পারলাম ও বিয়ে করেছে। তখন ভেতরটা ভেঙে কয় টুকরো হয়েছিল, আমি যদি গুনে রাখতে পারতাম তাহলে হয়তো কেউ বুঝতো আমি কতটা কষ্ট পেয়েছিলাম। আমার মন ভাঙার যতগুলো টুকরো হয়েছিল, অতগুলো টুকরো হয়তো কাচের গ্লাস ভাঙলেও হয় না। ভেতর বাহির সব যেন পুড়ে কালো কয়লার মতো হয়ে গেল। তখন আমার শ্বশুর বাড়ির কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা কি বলেছে জানো? পুরুষের নাকি 4 বিয়ে সুন্নত, তাহলে দ্বিতীয় বিয়ে করেছে কি হয়েছে? আমি বুঝে গেলাম ওনাদের দিয়ে কিছু হবে না, তাই আমি নিজেই ওকে বোঝাতে থাকলাম। কিন্তু সে বোঝা তো দূর, কোনো কথা শুনতেই চায়নি। সব জানাজানির পর যেন বেশি করে ওই মহিলার কাছে যেতে শুরু করলো। এখন আমার কাছে একদিন থাকলে ওই মহিলার কাছে সপ্তাহের 6 দিন থাকে। একদিন আমি ওই মহিলার কাছে গিয়ে খুব রাগারাগি করি, আর তার ফলস্বরূপ ও কিনা ওই মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখলো। আমাকে আমার ঘর থেকে বের করে দিয়ে ওই মহিলাকে নিয়ে ওই ঘরে থাকতে শুরু করলো। উফ,
কি কষ্টটাই না আমার হয়েছিল। বুক ফেটে কান্না এসেও যেন আসতে চাইছিল না। কাঁদতে পারলে হয়তো তখন শান্তি হতো, কিন্তু কাঁদতে পারিনি। কান্নায় যে শান্তি আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তখন আমার চোখের সব পানি হয়তো ধরে রেখেছিলেন। তারপর সব কষ্ট ছাড়িয়ে গেল যখন শুনলাম ওই মহিলা প্রেগন্যান্ট। আহ আল্লাহ, তুমি আমার এ কোন পরীক্ষা নিচ্ছ? এত কিছু করেও সে থামেনি। নিজের চাকরি সে ছেড়ে দিল, আমাদের ভরণ পোষণ থেকে বাদ করে ওই মহিলাকে নিয়ে নতুন সংসার শুরু করলো। আমি দু চোখে তখন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাইনি। এভাবে কেটে যায় প্রায় 8 বছর। তারপর ও ওই মহিলাকে ছেড়ে চলে যায় কোথায় কেউ জানে না। আর মাথার উপর রেখে যায় প্রায় 20,000 টাকার দেনা। ওই মহিলা তো ফাঁক কেটে চলে যায়, কিন্তু ফাঁসিয়ে যায় আমাদের। সেদিন থেকে শুরু আমার নতুন যুদ্ধ। একা একজন নারী, 2টি সন্তান নিয়ে যুদ্ধ করা কম নয়। অনেকেই বলেছিল যাদের বংশধর তাদের কাছে রেখে তুই তোর মতো করে বেঁচে থাক, কিন্তু সন্তানের বাবা কঠোর হলেও আমি তো আর কঠোর নই। তাই আমি পারিনি ওদের ছেড়ে নতুন করে আর কোনো জীবন শুরু করতে। একা হাতে কাজ করে আজ এত দূর। এরপর ওর খোঁজ পেলেও তার কাছে যেতে ইচ্ছে করেনি। সে অনেকবার চেয়েছিল আমি যেন ফিরি তার কাছে, কিন্তু না, যে বয়সে তাকে প্রয়োজন ছিল তখন যখন পাইনি, এখন আর কি হবে। আমাকে অনেক ভয়ও দেখিয়েছিল ফিরে না গেলে তালাক দেবে, কিন্তু আমি বললাম সম্পর্ক তো আমরা অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছি, এখন শুধু কাগজে কলমে বাকি। সেটাও না হয় হয়ে যাক পাকাপোক্তভাবে। তারপর আর কথা হয়নি। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিলাম। মেয়ের ঘরে নাতিও হয়েছে, এখন ছেলেও বিয়ে দিলাম। এবার তুমি ভাববে কেন তোমায় এত কিছু শোনালাম। আমি চাই আমার মতো তুমি চুপ করে না থাকো। তোমার বর তোমায় একটু কথা শোনালে সাথে সাথে প্রতিবাদ করবে। আমি কোনো ভুল করলে দেখিয়ে দিবে। তোমার ননদ তোমার সংসারে বেশি মাথা ঘামালে তার মাথা টেনে ওর শ্বশুর বাড়িতে ফেলে আসবে। মোট কথা, তুমি কোনো অন্যায় সইবে না। আর আমার ছেলে যদি বাবার মতো হয়, আমি নিজে দাঁড়িয়ে তোমায় নতুন করে নতুন জায়গায় বিয়ে দেব। এটা আমার প্রমিস। এই কথাগুলো আমি কখনো আমার ছেলে মেয়েকে বলিনি, কিন্তু আমি অনেক আগে থেকেই ঠিক করেছিলাম আমার ছেলের বউ আসলে আমি প্রথম তাকেই বলবো। আমার তোমাদের এই সুন্দর সময়কে নষ্ট করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আজকে তোমায় না বললে তুমি একটা মিথ্যে মায়ায় জড়িয়ে যেতে। তাই আগে থেকেই সাবধান করে দিলাম। মনে রাখবে, দিন শেষে মেয়েদের আপন বলতে কিছু নেই। কথাগুলো শুনতে শুনতে নিজের চোখ থেকে কখন জল গড়িয়ে পড়েছিল খেয়ালই ছিল না। হঠাৎ কারো হাতের স্পর্শ পেতেই চমকে উঠলাম। তাকিয়ে দেখি আমার শাশুড়ি পরম আদরে আমার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। আমি তখন তাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম। এত কষ্ট নিয়ে জীবনের এতটা পথ চলেছে, এই কথা ভাবতেই আমার বুক ফেটে কান্না আসছিল। তারপর আমার শাশুড়ি আমাকে বলল, পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? চলো ঘরে চলো। তারপর আমার শাশুড়ি বেঁচে ছিলেন মাত্র 1 বছর। খুব অল্প সময় এসে আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু যে কদিন ছিলেন আমাদের সাথে আমাকে ঠিক তার মেয়ের মতো আগলে রেখেছে। আমিও চেষ্টা করেছি তাকে মায়ের মতো আগলে রাখার। জানি না কতটা আগলে রাখতে পেরেছি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। তখন আমার ছেলের মাত্র 1 মাস বয়স। সে আমার ছেলে কোলে তুলে বলেছিল, ইয়া তোর ছেলের বউয়ের বাসরটা নষ্ট করে দিস, আমি যেমন তোদেরটা দিয়েছিলাম। আমি হেসে বলেছিলাম, এই জন্যই তো আমি আপনাকে এত বেশি ভালোবাসি, কারণ আপনি আমায় সেদিন শিক্ষা দিয়েছেন। কথাগুলো বলেই ইয়া নিজের চোখে চশমাটা খুলে চোখের জল মুছলেন। তার সামনে বসে আছেন তার পুত্রবধূ, যাকে কিনা তার শাশুড়ি জীবন কাহিনী শোনালো। মোনা নিজের চোখের জলটা মুছে বলল, মা, আমিও যেন ঠিক আপনার মতো হতে পারি, দোয়া করবেন। আর আপনি যেন দাদির মতো আমাদের এত তাড়াতাড়ি ছেড়ে চলে না যান। আমি হেসে বললাম, ধুর পাগলি, মৃত্যুর কথা কি আর বলা যায়? তোদের শ্বশুর তো মরে গিয়ে বেঁচে গেছে, আর আমাকে দিয়ে গেছে এত এত দায়িত্ব। আমার দায়িত্ব শেষ, এখন মৃত্যু এলেই শান্তি। মা, একটা কথা বলি। বলো। সব গল্প এক হয় না, যেমন ওই যে শাশুড়ি বউয়ের ঝগড়া। আচ্ছা, তাহলে কেমন হয় বলো তো? কিছু গল্প ভিন্নও হয়। ইয়া মোনাকে বুকে জড়িয়ে নিয়ে মনে মনে ভাবলো, ঠিক সব গল্প এক না, কিছু গল্প ভিন্নও হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।